insulin, glucagon, and blood glucose level regulation. So insulin আর গ্লুকাগন দুটোই প্যানক্রিয়াসের হরমোন, আমরা এটা জানি। এবং আমরা জানি প্যানক্রিয়াস একটা মিক্স গ্ল্যান্ড, যেটার ভিতরে এক্সোক্রাইন পোর্শন আছে, যেখান থেকে গ্যাস্ট্রিক ডাইজেস্টিভ জুস গুলো ডাক্ট হয়ে সেকেন্ড পার্ট অফ ডিওডিনামে ওপেন করে। আরেকটা আছে এন্ডোক্রাইন পোর্শন, ওখানে বিভিন্ন এন্ডোক্রাইন সিক্রেশন বিভিন্ন সেল থেকে সিক্রেশনে ব্লাডে যায়, ডাক্ট ছাড়া যায় ব্লাড হয়ে, এজন্য এন্ডোক্রাইন। সো প্যানক্রিয়াসের আইলেটস অফ লাংগেরহ্যান্সে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল থাকে। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা সেল হচ্ছে বিটা সেল, সেটা থেকে সিক্রেশন হয় ইনসুলিন। আমরা আরেকটু ছবিটা যদি ডিটেইলস দেখি, স্যার একটু স্লাইড শো করে দিলে ভালো হতো। স্লাইড শো করে দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে একটা প্যানক্রিয়াসের আমরা যখন এই সেকশনটাকে যদি আমরা কাট করি, তো এই সেলগুলো হচ্ছে এন্ডোক্রাইন সেল, আর এই যে ছোট ছোট গুলো এগুলো হচ্ছে এক্সোক্রাইন সেল। এবং এক্সোক্রাইন সেল থেকে ডাইজেস্টিভ জুস গুলো, প্যানক্রিয়াটিক ডাইজেস্টিভ জুস গুলো ডাক্ট হয়ে সেকেন্ড পার্ট দিয়ে ওপেন করে ডিওডিনামে। আর যে এন্ডোক্রাইন যে সেলগুলো, যে এটা বিটা সেল, এটা হচ্ছে আলফা সেল, এই যে যেমন বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়ে ব্লাড ভেসেলস হয়ে তার টার্গেট অর্গান যেমন মাসল ফাইবার বা বিভিন্ন পেরিফেরাল টিস্যুতে এই ইনসুলিন কাজ করে, যে মাসল সেলে সে গ্লুকোজকে এন্ট্রি করতে হেল্প করলো। তাহলে হরমোন অফ প্যানক্রিয়াস উইথ দেয়ার সিক্রেটিং সেল যদি আমরা চিন্তা করি, সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে ইনসুলিন, যেটা বিটা সেল থেকে সিক্রেশন হয়। সেকেন্ড হচ্ছে গ্লুকাগন, যেটা আলফা সেল থেকে সিক্রেশন হয়। Insulin, so hormone of pancreas with their secreting cell, insulin from beta cell, glucagon from alpha cell, and somatostatin from delta cell, and pancreatic polypeptide from P cell. এখন ডেল্টা সেল বা পিপি সেলের সিক্রেশন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা ফিজিওলজিতে ডিটেইলস ডিসকাস করবে। আমরা এখানে মূলত ইনসুলিন আর গ্লুকাগনটা ডিসকাস করব, যেটা ব্লাড গ্লুকোজ রেগুলেশনের সাথে রিলেটেড বা ডায়াবেটিসের সাথে রিলেটেড। সো ফার্স্ট ইনসুলিন। ইনসুলিনের দুটো চেইন থাকে, আলফা চেইন আর বিটা চেইন। আর যখন সিনথেসাইজ হয় তখন প্রিপ্রো ইনসুলিন হিসেবে সিনথেসাইজ হয়, তারপর প্রো ইনসুলিন হিসেবে হয়, এরপরে সেটা ম্যাচিউর ইনসুলিন হিসেবে এটা সিক্রেশন হতে থাকে। তো আমরা প্রথমে কেমিস্ট্রি অফ ইনসুলিনটা একটু দেখি। Chemistry of insulin. So insulin is composed of 51 amino acids arranged in between in two polypeptide chain designated A and B, also A chain and B chain. The chain are linked together by two disulfide bond. এই যে ইনসুলিনের মধ্যে এই যে এই একটা ডাইসালফাইড বন্ড, একটা অর্থাৎ এ চেইন আর বি চেইনের মধ্যে ডাইসালফাইড বন্ড থাকে। So they are linked together by two disulfide bridges. The insulin molecule also contain an interchain, অর্থাৎ এ চেইনের মধ্যে আবার ডাইসালফাইড ব্রিজ হতে পারে। Interchain disulfide bridge between amino acid residues.
আর ইনসুলিনের মলিকুলার ওয়েট হচ্ছে 5808 ওকে, এবার আমরা একটু ইনসুলিনের সিনথেসিস এন্ড সিক্রেশনটা একটু দেখব। Gene coding for insulin in the beta cell of pancreas are transcribed to the messenger RNA in nucleus of beta cell of the pancreas. প্রথমে যে জিনটা ইনসুলিনের জন্য যে জিনটা আছে এই জিনটা ট্রান্সক্রাইব হবে, অর্থাৎ ওই জিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। এই যে ডিএনএ তে ধরলাম এই পোর্শনে আছে ইনসুলিনের জিন, সেটা ট্রান্সক্রাইব করে মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। এখন এটা তৈরি হলো নিউক্লিয়াসের মধ্যে, এবার নিউক্লিয়াস থেকে মেসেঞ্জার আরএনএটা ট্রান্সফার হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে এবং সাইটোপ্লাজমে এসে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে বাইন্ড হবে। So messenger RNA for insulin are moved to the cytoplasm and translation is initiated in the cytosolic ribosome by the formation of N-terminal hydrophobic signal sequence that aid the transport of messenger RNA to rough endoplasmic reticulum. এই যে এটা হচ্ছে টার্মিনাল সিকোয়েন্স, এই সিকোয়েন্স দিয়ে সে বাইন্ড হলো। এবার এই ট্রান্সলেশন শুরু হয়ে গেল অ্যাকর্ডিং টু দ্য মেসেঞ্জার আরএনএ। এই কিন্তু প্রি প্রো ইনসুলিন সিনথেসিস হওয়া শুরু হলো। প্রি প্রো ইনসুলিন অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রথম যেটা সিনথেসিস হয় সেটা প্রি প্রো ইনসুলিন, আর কিছু পরে এই প্রি প্রো ইনসুলিন থেকে সিগন্যাল সিকোয়েন্সটাকে রিমুভ করলে তখন সেটা হয়ে যায় প্রো ইনসুলিন। তো এটাকে আমরা এভাবে লিখি, এই যে প্রি প্রো ইনসুলিন থেকে যখন সিগন্যাল সিকোয়েন্স বা সিগন্যাল পেপটাইড রিমুভ করা হয় এটা প্রো ইনসুলিন হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি N-terminal hydrophobic signal peptide penetrates the membrane of RER, rough endoplasmic reticulum. In the lumen of RER, further elongation of polypeptide chain resulting in the formation of pre-proinsulin. এবার pre-proinsulin is then cleaved and formation of proinsulin in the cisternal space of endoplasmic reticulum. RER এর যে cisternal space, সেই cisternal space এ pre-proinsulinটা proinsulinতে কনভার্ট হয়।
এই সিস্টার্নাল স্পেসে এই জায়গাগুলোতে এসে এটা প্রো ইনসুলিনটা প্রো ইনসুলিন কনভার্ট হয়। এবার এই যে প্রো ইনসুলিন যেটুক হলো, এই প্রো ইনসুলিনটা এক্সোসাইটোসিসের মাধ্যমে এটা বের হয়ে সেটা গোলজি কমপ্লেক্সের সাথে ফিউজ হয়ে যায়, গোলজি কমপ্লেক্সের সাথে ফিউজ হয়ে যায়। So pro-insulin is transported from the RER, rough endoplasmic reticulum, to Golgi complex when the pro-insulin is clipped to form insulin and C-peptide fragments. অর্থাৎ গলজি কমপ্লেক্সের সে আরেকটা মডিফিকেশন হলো, এবার সি পেপটাইড কে কাট করে দিয়ে এখন প্রো ইনসুলিনটা ম্যাচিউর ইনসুলিনে কনভার্ট হয়ে গেল। এই যে তাহলে সিনথেসিস মেসেঞ্জার আরএনএ তৈরি হলো নিউক্লিয়াস, তারপর পিপ্রো হলো হচ্ছে আরইআর এর মধ্যে, এরপর প্রো হয়ে গলজি অ্যাপারাটাসে এটা ম্যাচিউর হলে, এবার এই ম্যাচিউর ইনসুলিনটা এই যে ছোট ছোট ভেসিকলের মাধ্যমে এক্সোসাইটোসিসের মাধ্যমে এটা বের হয়ে যাবে। তাহলে এটা ম্যাচিউর হওয়ার পরে এটা সিক্রেশন হবে। এই যে ম্যাচিউর হওয়ার পরে এটা এক্সোসাইটোসিস হয়ে সিক্রেশন হবে, ওখানে ইনসুলিনও যাবে আবার সি পেপটাইডও যাবে। So insulin and C peptide form secretory granules. Now the secretory granules are secreted by exocytosis and releasing insulin and C peptides. So start হয়েছিল প্রি-প্রো ইনসুলিন ইন দা আরইআর, তারপর সেটাতে প্রো ইনসুলিন হয়েছে আরইআর, সেখান থেকে গিয়েছে গলজি অ্যাপারাটাস, গলজি অ্যাপারাটাসে আবার প্রো ইনসুলিনটা কনভার্ট হয়েছে ইনসুলিন এন্ড সি পেপটাইড। এখন এই ইনসুলিন সি পেপটাইড দুটোই যে ব্লাডে রিলিজ হয়, তো ইনসুলিন এবং সি পেপটাইড দুটোর হাফ লাইফ একটু ভ্যারি করে। ইনসুলিন হ্যাজ প্লাজমা হাফ লাইফ অফ অ্যাপ্রক্সিমেটলি 6 মিনিট, অর্থাৎ 6 মিনিট পরে অ্যাক্টিভ ইনসুলিন ওভাবে পাওয়া যায় না, এই জন্য ইনসুলিনকে আমরা ওভাবে অনেক সময় এটাকে রেকর্ড করতে পারি না বা এস্টিমেট করতে পারি না। বাট সি পেপটাইড is a good indicator of insulin production and secretion because it is longer half life than in plasma. Because যতটা সি পেপটাইড সিনথেসিস হবে এবং সিক্রেশন হবে ঠিক ততটাই ইনসুলিন তৈরি হবে, কারণ ইনসুলিন আর সি পেপটাইড একই গ্রানুলসের মধ্যে থাকে। এবার আমরা আসি এত ইম্পর্টেন্ট একটা হরমোন, এই হরমোন ইনসুলিনটা সিক্রেশন হওয়ার জন্য স্টিমুলেশন কোথা থেকে পায়, অর্থাৎ ইনসুলিন আমাদের বডিতে কখন কখন বাড়ে। মোস্ট ইম্পর্টেন্ট স্টিমুলেশন সে পায় গ্লুকোজের থেকে, ব্লাড গ্লুকোজ লেভেল, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল একটা পর্যায়ে থাকলে ইনসুলিন সিনথেসিস এবং সিক্রেশন হওয়া শুরু করে। কত? থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন অফ ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল, যে লেভেলে ইনসুলিন সিনথেসিস হওয়া শুরু হয় 4.5 থেকে
5.5 মিলিমোল হলে এটা সিনথেসিস হওয়া শুরু হয়, সিক্রেশন হওয়া শুরু হয়। অর্থাৎ মিলিগ্রাম পার ডিএল হিসেব করলে 80 to 100 মিলিগ্রাম পার ডিএল। আর ম্যাক্সিমাম রেসপন্স হবে ব্লাড গ্লুকোজ লেভেল যখন 17 to 28 মিলিমোল পার লিটার, অর্থাৎ 300 to 500 মিলিগ্রাম পার ডিএল এ চলে যায়, তখন এটা ইনসুলিনটা সবচেয়ে বেশি সিনথেসাইজ হয় এন্ড সিক্রেশন হয়। সেকেন্ড স্টিমুলেটর, যার স্টিমুলেশন বা যার জন্য ইনসুলিনটা সিনথেসিস হয়, সিক্রেশন হয়, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিড, particularly arginine and lysine increase the insulin secretion. Amino acid strongly potentiate the glucose stimulation for insulin secretion. অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড নিজেও ইনসুলিন সিক্রেশনকে স্টিমুলেট করে, সাথে সাথে ব্লাড গ্লুকোজকেও সে পটেনশিয়েট করে যাতে করে ইনসুলিন সিক্রেশন হয়। এরপর অন্যান্য কিছু হরমোন আছে যারা ইনসুলিনকে স্টিমুলেট করে। এক্সাইটেটরি কিছু হরমোন আছে যেটা স্টিমুলেট করে, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, লোকাল হরমোন অফ জিআইটি, কোলসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইডস, বিটা অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট। এরা ইনসুলিনের উপরে এক্সাইটেটরি ইফেক্ট, ইনসুলিন সিক্রেশনকে বাড়ায়। আর কিছু হরমোন আছে যারা ইনসুলিন সিক্রেশন কমায়, ইনহিবিটরি, অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট হরমোন, যেমন ইপিনেফ্রিন, সোমাটোস্ট্যাটিন। আর কিছু ড্রাগস আছে যেমন সালফোনিলুরিয়া, যেগুলোকে আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে ইউজ করে থাকি, গ্লাইবিউরাইড, টলবিউটামাইড, এগুলো ইনসুলিন হরমোনকে ইনিশিয়েট করে বা স্টিমুলেট করে, ফলে ব্লাড লেভেলটা কমে আসে। আচ্ছা, তাহলে আমরা ইনসুলিনের ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেগুলো ইনসুলিনকে এফেক্ট করে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আমরা অ্যাজ এ হোল একটা ফিগার দিয়ে যদি দেখতে চাই ইনসুলিনটা কিভাবে কাজ করে, এই ইনসুলিন রিসিপ্টর আছে, ইনসুলিনের রিসিপ্টরে আলফা সাব ইউনিট আর বিটা সাব ইউনিট আছে, পরে আমরা ডিটেইলস দেখব। তো প্রথমে ইনসুলিনটা আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড হয়, সেখান থেকে ফসফোরিলেশন অফ বিটা ইউনিটস হয়, ফসফোরাইলেশন অফ আইআরএস, চেঞ্জেস ইন জিন এক্সপ্রেশন, মেটাবলিজম, গ্রোথ। আমরা একটু এবার ইলাবোরেটলি দেখি। এই যে ইনসুলিন, এটা হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন রিসিপ্টরের আলফা সাব ইউনিটস আছে, বিটা সাব ইউনিটস। তো ইনসুলিন প্রথম বাইন্ড হয় আলফা সাব ইউনিটসে। Insulin first bind with alpha subunits of membrane receptors, insulin receptor. The insulin receptor is a combination of 4 subunits held together by disulfide linkage. 2 alpha subunits lie entirely outside of cell membrane. Alpha subunit the cell membrane বাইরে থাকে, and 2 beta subunit এটা penetrate through the membrane, অর্থাৎ কিছু পোরশন সেলের বাইরে, কিছু
সেলের ভিতরে প্রোট্রুডিং ইনটু দ্য সাইটোপ্লাজম, অর্থাৎ কিছুটা সাইটোপ্লাজমে কিছুটা সেল মেমব্রেনের মধ্যে। এই যে আলফাটা বাইরে আর বিটার কিছু অংশ সাইটোপ্লাজমে কিছুটা সেল মেমব্রেন। Beta subunits are phosphorylated and activated receptor causes subsequent effects. এই যে বিটা যে সাবইউনিটটা, এই বিটা সাবইউনিটটা ফসফোরাইলেটেড হয়, তখন ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট ফসফোরাইলেশন হয়, এবং এই আইআরএস মানে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট, সেটা ফসফোরাইলেশন হলে গ্লুকোজ ট্রান্সপোর্ট, প্রোটিন সিনথেসিস, গ্লুকোজ সিনথেসিস, ফ্যাট সিনথেসিস, এই সমস্ত এই মেকানিজমকে সে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ এই ইফেক্ট গুলোর পরে তার ফাংশনের উপর তার ইফেক্ট আছে। এটা আমরা বলেছি বিটা সাবইউনিট আর phosphorylated and the activated receptor causes the subsequent effects. Third, binding of insulin to its receptor elicits the action of the following level. কিছু ইফেক্ট করে একদম উইদিন সেকেন্ডস, ভেরি র্যাপিড। কি করে? ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ, যেটা প্রথম কাজ না, আপটেক অফ গ্লুকোজ, এন্ড ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিডস এন্ড পটাশিয়াম আয়ন ইনটু দ্য ইনসুলিন সেনসিটিভ সেল। তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এন্ড পটাশিয়ামকে এন্ট্রি টু দ্য সেল, ইনসাইড দ্য সেল, এটা এই কাজটা ইনসুলিন করবে উইদিন সেকেন্ডস। এই জন্য আমরা র্যাপিড। আর কিছু ইফেক্ট আছে, এই যে গ্লুকোজ ট্রান্সপোর্ট, তারপরে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট, পটাশিয়াম ট্রান্সপোর্ট, এগুলো উইদিন দ্য সেকেন্ডস এটাকে স্টিমুলেট করে। আর কিছু আছে উইদিন মিনিটস করে, ইন্টারমিডিয়েটস, যেমন স্টিমুলেশন অফ প্রোটিন সিনথেসিস, ইনহিবিশন অফ প্রোটিন ডিগ্রেডেশন, অ্যাক্টিভেশন অফ গ্লাইকোলাইটিক এনজাইমস, তার মানে ইনসুলিনটা গ্লাইকোলাইসিসকেও স্টিমুলেট করে। অ্যাক্টিভেশন অফ গ্লাইকোজেন সিনথেস, তার মানে এটা গ্লাইকোজেনেসিসকেও স্টিমুলেট করে। of glycogen phosphorylase enzyme, main enzyme of glycogenolysis, তাহলে ইনসুলিন গ্লাইকোলাইসিস আর গ্লাইকোজেনেসিস কে স্টিমুলেট করে আর গ্লাইকোজেনোলাইসিস কে ইনহিবিট করে। তাহলে মূলত দেখা যাচ্ছে প্রোটিন মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম দুটোর পরে ইম্পর্টেন্ট রোল। আর ইনহিবিশন অফ গ্লুকোনিওজেনিক এনজাইম, গ্লুকোনিওজেনেসিস কে ইনহিবিট করে। তাহলে অ্যাকচুয়ালি গ্লাইকোজেনোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস ইনহিবিটের মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ হওয়াকে ইনহিবিট করে। আর এগুলো তো এমনি ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করে। গ্লাইকোলাইসিস হলে ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ হবে, গ্লাইকোজেন সিনথেসিস ব্লাড গ্লুকোজ ইনক্রিজ হবে। আর ডিলেট ইফেক্ট, যেগুলো আওয়ার্স জুড়ে, ঘন্টা জুড়ে এগুলোর কাজ, স্টিমুলেট দ্য জিন এক্সপ্রেশন এন্ড গ্রোথ, অর্থাৎ গ্রোথের উপরে ইনসুলিন একটা ইফেক্ট আছে। ইনসুলিন প্রপারলি গ্রোথ হলে, প্রপারলি সিক্রেটেড হলে তার গ্রোথটা যেভাবে হবে, এই জন্য ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু যদি আর্লি এজে হয় তো গ্রোথটা প্রপারলি হয় না। তো এই যে আমরা দেখলাম যে মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে কিছু উইদিন সেকেন্ডে কাজ করলো, উইদিন মিনিটস, আওয়ার, সবকিছু মিলায়
মেটাবলিক ইফেক্টকে যদি আমরা সামারাইজ করি তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের পর কি কাজ? ইনক্রিজ গ্লুকোজ ট্রান্সপোর্ট অর্থাৎ গ্লুকোজ আপটেক টু মাসল অ্যাডিপোজ টিস্যু অর্থাৎ পেরিফেরাল সেল। সেকেন্ড, ইনক্রিজ গ্লুকোজ ফসফোরাইলেশন অর্থাৎ গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে অর্থাৎ গ্লাইকোলাইসিস এবং গ্লাইকোলিসিস ফার্স্ট স্টেপস। ইনক্রিজ পাইরুভেট ডিহাইড্রোজেনেস অ্যাক্টিভিটি অর্থাৎ পাইরুভেট অক্সিডেশন টু অ্যাসিটাইল কোয়ে সেটাকেও ইনক্রিজ করে। ইনক্রিজ গ্লাইকোলাইসিস, ইনক্রিজ গ্লাইকোজেনেসিস কারণ গ্লাইকোজেন সিনথেস এনজাইমকে স্টিমুলেট করে। ইনক্রিজ এইচএমপি শান্ট পাথওয়ে পেন্টোজ ফসফেট পাথওয়ে অর্থাৎ এটা রাইবোজ সুগার এবং এনএডিপি সিনথেসিসকে স্টিমুলেট করে। আর ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস আর ডিক্রিজ গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হওয়াটাকে ইনহিবিট করে আর নন কার্বোহাইড্রেট প্রিকসার থেকে গ্লুকোজ হওয়া প্রিভেন্ট করে। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর টোটাল 8 ইফেক্ট। 6টা হচ্ছে ইনক্রিজ বা স্টিমুলেটরি আর 2 হচ্ছে ডিক্রিজ বা ইনহিবিটরি। এবার আমরা একটু দেখি লিপিড মেটাবলিজমের পরে ইনসুলিনের কাজ কি। ইনক্রিজ টিজি সিনথেসিস ইন লিভার এন্ড অ্যাডিপোজ টিস্যু যেটাকে আমরা টিজি সিনথেসিস বলি, কোন কোন বয়ে লিপোজেনেসিসও বলে। ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, টিজি সিনথেসিসও বাড়ায় এবং লিভারে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বাড়ায়। আর ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ এন্ডোথেলিয়াল লিপোপ্রোটিন লাইপেজ অর্থাৎ লিপোপ্রোটিনের ক্যাটাবলিজম স্পেশালি কাইলোমাইক্রন আর ভিএলডিএল এর টিজির ব্রেকডাউনের জন্য যে এনজাইমটা ইম্পর্টেন্ট সেটা লিপোপ্রোটিন লাইপেজ, এটাকে ইনক্রিজ করবে। ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ অ্যাডিপোসাইট লিপোপ্রোটিন লাইপেজ। Inhibit ketogenesis. Inhibit fatty acid oxidation, beta oxidation के inhibit करবে। So 3 stimulatory or increasing effect and 3 inhibiting effects. এবার আমরা আসি প্রোটিন মেটাবলিজমের পরে এটার ইফেক্ট। ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট বা আপটেক ইন দ্য সেলস and stimulate the protein synthesis. Second, decrease protein degradation. তো 8টা ইফেক্ট ছিল কার্বোহাইড্রেট মেটাবলিজমের পর, যার 6টা ছিল স্টিমুলেটরি, 2টো ছিল ইনহিবিটরি আর 6টি ইফেক্ট লিপিড মেটাবলিজমের পরে, যার 3টে স্টিমুলেটরি 3টে ইনহিবিটরি আর প্রোটিনের পরে 2টা স্টিমুলেটরি। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আপটেক এন্ড সিনথেসিস অফ প্রোটিন আর ডিক্রিজ বা ইনহিবিটরি হচ্ছে প্রোটিন ডিগ্রেডেশন বা প্রোটিন ক্যাটাবলিজমকে সে ইনহিবিট করে। তাহলে আগেরগুলো আমরা দেখলাম ইনসুলিনের মেটাবলিক ইফেক্ট, আগে দেখেছি মেকানিজম অফ অ্যাকশন। এই দুটোর আলোকে আমরা অ্যাজ এ হোল ফাংশন অফ ইনসুলিন বলতে পারি। ইনসুলিন কজেস rapid uptake, storage and use of glucose. আপটেক তো করলোই সেল মেমরি দিয়ে, স্টোর করলো গ্লাইকোজেন হিসেবে আর ইউজ করলো বাই গ্লাইকোলাইসিস এন্ড এইচএমপি শান্ট পাইরুভেট অক্সিডেশনের মাধ্যমে by almost all the cells or tissues of the body, especially by the muscle, adipose tissue and liver. But insulin promotes the transportation of amino acids into the insulin sensitive cells.
Okay. Third, insulin promotes transportation of potassium into the insulin sensitive cell, যেটাকে আমরা বলি potassium influx. এই যে আমরা ছবিতে দেখলাম যে বিটা সেল থেকে ইনসুলিন বের হয়ে ব্লাড হয়ে মাসল সেলে গ্লুকোজ আপটেককে স্টিমুলেট করছে। Third, insulin promotes conversion of excess glucose into fatty acid, অর্থাৎ যেটা fatty acid synthesis from carbohydrate source. Insulin promotes glucose transport through the cell membrane into the fat cell in exactly the same ways that it promotes glucose transport into muscle cell. Fat cell বলতে আমরা অ্যাডিপোসাইট, অর্থাৎ মাসল সেলে যেমন করে গ্লুকোজ ট্রান্সপোর্ট করে ঠিক একইভাবে অ্যাডিপোসাইটেও গ্লুকোজ এন্ট্রিকে স্টিমুলেট করে। Number 5, insulin increases synthesis of protein by increasing the rate of uptake of transcription of selected DNA sequence and also by increasing translation of passenger RNA. Net kotha, it increases the protein synthesis, anabolic effect on protein. Insulin activates lipoprotein lipase. তাহলে এই যে আমরা দেখলাম ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিসকে ডিক্রিজ করায়, গ্লুকোনিওজেনেসিসকে ডিক্রিজ করায়, কিটোজেনেসিসকে। ঠিক তার উল্টা ঘটনা করে গ্লুকাগন এন্ড ইপিনেফ্রিন। এদেরকে বলা যায় ঘরের শত্রু বিভীষণের মতোই, বিশেষ করে গ্লুকাগনকে। So insulin inhibits the action of hormone sensitive lipase. Hormone sensitive lipase যেটা অ্যাডিপোসাইট থেকে টিজি কে ব্রেকডাউন করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করে, অর্থাৎ লাইপোলাইসিসকে স্টিমুলেট করার জন্য যে লাইপেজ, হরমোন সেনসিটিভ লাইপেজ, ইনসুলিন তাকে ইনহিবিট করে। Insulin inhibits gluconeogenesis, glycogenolysis and ketogenesis in the liver. আমরা একটু আগে ছবিতে দেখলাম। তাহলে আমরা ইনসুলিন ইফেক্ট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর উপরে ডিটেইলস আমরা দেখলাম। এবার আমরা একটু গ্লুকাগনের একটা ছবি তো আমরা দেখেছি। আচ্ছা, তার আগে একটু গ্লুকাগনের কেমিস্ট্রিটা আমরা জেনে নিই। Glucagon is a polypeptide hormone secreted by alpha cell of islets of Langerhans. Beta cell দিয়ে হয় ইনসুলিন, আলফা সেল হয় গ্লুকাগন। এটা আমরা সবাই জানি। Chemistry of glucagon. Glucagon is composed of 29 amino acids, যেখানে ইনসুলিন ছিল 51 amino acids আর এটা 29 amino acids arranged a single polypeptide. ইনসুলিন ছিল ডাবল polypeptide chain, alpha chain, beta chain আর এটা single chain 29 amino acids। এই যে total 29, a single chain। এই যে আমরা দেখলাম গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, যেগুলো দ্বারা ব্লাড গ্লুকোজ বাড়তে পারে সেগুলোকে স্টিমুলেট করে এবং কিটোন বডি সিনথেসিসকেও স্টিমুলেট করে। So function of glucagon. Glucagon along with epinephrine, cortisol and growth hormone oppose many of the action of insulin. অর্থাৎ ইনসুলিন একদিকে কাজ করে, গ্লুকাগন, ইপিনেফ্রিন, কর্টিসল, গ্রোথ হরমোন এরা ইনসুলিনের অনেকগুলো ফাংশন অপোজ করে। These hormones are also known as
কাউন্টার রেগুলেটরি হরমোনস, অর্থাৎ ইনসুলিন যে কাজ করবে তার কাউন্টার কাজগুলো করবে। এই যেমন ইনসুলিন কি হচ্ছে, ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ করে, যেখানে গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে। So function of glucagon. তাহলে ফাংশনের মধ্যে এটা একটা জেনারেল কথা, আর স্পেসিফিক ভাবে যদি আমরা দিতে চাই, 1 নম্বর, গ্লুকাগন acts to maintain blood glucose level। কখন? যখন লো ব্লাড গ্লুকোজ লেভেল থাকে তখন অ্যাক্টিভেশন অফ গ্লাইকোজেনোলাইসিস ফলে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, অ্যাক্টিভেশন অফ গ্লুকোনিওজেনেসিস ফলে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, আর ডাউন রেগুলেশন অর্থাৎ ইনহিবিট দ্য গ্লাইকোলাইসিস ফলে এই তিনটা কাজ করলে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে। সেকেন্ড, গ্লুকাগন ফেভারস হেপাটিক অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, যেটা ইনসুলিন বিটা অক্সিডেশন কে ইনহিবিট করত, আর গ্লুকাগন ফেভার দ্য ফ্যাটি অ্যাসিড অফ হেপাটিক অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, দেন সাবসিকুয়েন্টলি ফর্মেশন অফ কিটোন বডিজ, অর্থাৎ এটা কিটোজেনেসিস কে স্টিমুলেট করে। সো সাবসিকুয়েন্ট ফর্মেশন অফ কিটোন বডিজ ফ্রম অ্যাসিটাইল কোকেও সে স্টিমুলেট করে বা ফেভার করে। Third, glucagon reduction, the rate of fatty acid synthesis, lipogenesis, ইনসুলিন স্টিমুলেট করেছিল আর গ্লুকাগন সেটাকে রিডিউস করে। Glucagon increase the uptake of amino acids by the liver। এখানে আবার একটা ইনসুলিনের সাথে মিল, ইনসুলিনের যেমন অ্যামিনো অ্যাসিড আপটেক বাড়ায়, গ্লুকাগন দেখা যাচ্ছে এটা বাড়ায় কিন্তু ইন দ্য লিভার from catabolism of this amino acid there are increased carbon skeletal of gluconeogenesis, as a consequence plasma level of amino acid are decreased। যেহেতু এটা লিভার নিয়ে নেয়, plasma level of amino acid are decreased। তাহলে দেখা যাচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল রেগুলেশন করতে গেলে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলকে লো করে আর গ্লুকাগন হাই করে, এই দুজনের সম্মিলিত এফেক্টে ব্লাড গ্লুকোজ লেভেল নরমালে থাকে। এটা লো করার চেষ্টা করে, এটা হাই করার চেষ্টা করে। এখন তাহলে আমরা একটু দেখি যে এই যে আমরা ব্লাড গ্লুকোজ লেভেল আমরা মিলিগ্রাম পার ডিএল এ 110 আর এখানে 60, অ্যারাউন্ড 60 থেকে 110 মিলিগ্রাম পার ডিএল, এটা নরমাল লেভেল। যেটা আমরা মিলিমোলে বলি 3.6 থেকে 6 মিলিমোল পার লিটার। তো ইনসুলিন এটাকে তাহলে আমরা এবার দেখি হাইপারগ্লাইসেমিয়া, যে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া, এই যে হাইপারগ্লাইসেমিয়া। সো হাইপারগ্লাইসেমিয়া এটা আমেরিকান স্পেলিং GLYCE আর ব্রিটিশ স্পেলিং CAE, ব্রিটিশরা এখনো এটা এডিশনাল দিয়ে রাখে, এখন অধিকাংশ বইয়ে CE দিয়েই হাইপারগ্লাইসেমিয়া। সো হাইপারগ্লাইসেমিয়া ইজ এ কন্ডিশন in which blood sugar increase above normal levels। তাহলে এবার আমাদের জানতে হবে ব্লাড গ্লুকোজ লেভেলের নরমাল লেভেলটা কত। ব্লাড গ্লুকোজ একটা সময় মিলিগ্রাম পার ডিএলএ আমাদের দেশে বেশিরভাগ দেখা হতো, এখন মিলিমোল পার লিটার দেখা হয়। সো ইন ফাস্টিং খালি পেটে
অর্থাৎ 12 আওয়ার ফাস্টিং, 10 to 12 আওয়ার ফাস্টিং এর পরে ইন ফাস্টিং কন্ডিশনে সাবজেক্ট উইথ এ কনসিস্টেন্ট রেঞ্জ বিটুইন 6.1 থেকে 7, অর্থাৎ 6 এর বেশি হয়ে গেলেই 6.1 থেকে 7 যদি হয়, অর্থাৎ 100 থেকে 126 মিলিগ্রাম পার ডিএল, তাহলে এটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলবো, কিন্তু এটা স্লাইটলি হাইপারগ্লাইসেমিয়া। আর যদি 7 হয়ে যায়, অর্থাৎ 126 মিলিগ্রাম পার ডিএল অথবা এর চেয়ে বেশি হয়, তাহলে তখন আমরা এই হাইপারগ্লাইসেমিয়াকে ডায়াবেটিক লেভেলের হাইপারগ্লাইসেমিয়া বুঝি। তাহলে 6 এর বেশি হলেই হাইপারগ্লাইসেমিয়া, কিন্তু ডায়াবেটিক লেভেলের হাইপারগ্লাইসেমিয়া হতে গেলে 7 মিলিমোলের চেয়ে বেশি হতে হবে। এটা আগের স্লাইডে আমরা বলেছি ফাস্টিং কন্ডিশন, খালি পেটে 10 to 12 আওয়ার ফাস্টিং, আর র‍্যান্ডম অবস্থায় যে কোনো সময় বা পোস্ট খাওয়ার পরে, randomly in random condition hyperglycemia is generally a blood sugar level higher than 11.1 millimole per liter, মিলিগ্রামে হয় 200 মিলিগ্রাম পার ডিএল। এই যে হাইপারগ্লাইসেমিয়া যখন 11.1 হলো, এমনিতেই আমরা 6.1 হলে হাইপারগ্লাইসেমিয়া বলেছি ফাস্টিং এ, কিন্তু র্যান্ডমে আমাকে বলতে গেলে 11.1 এর চেয়ে বেশি বলতে হবে। তো এই 11.1 মানে হাইপারগ্লাইসেমিয়া, কিন্তু সিম্পটম অফ হাইপারগ্লাইসেমিয়া তখন স্টার্ট হয় না। সিম্পটম মে নট স্টার্ট টু বিকাম নোটিসেবল, পেশেন্ট খেয়াল করে না আনটিল ইভেন হায়ার, যখন পেশেন্টেরটা 15 থেকে 20 হয়ে যায়, অর্থাৎ 250 থেকে 300 মিলিগ্রাম পার ডিএল, তখন হাইপারগ্লাইসেমিয়ার সিম্পটম গুলো নোটিশ করা হয়। সো ইম্পর্টেন্ট যেটা আমি বলেছিলাম আমাদের কারিকুলামে আছে, কজেস অফ হাইপারগ্লাইসেমিয়া। কজ, most important cause of hyperglycemia is diabetes mellitus. Chronic hyperglycemia হয় diabetes mellitus. Chronic hyperglycemia that persists even fasting state is most commonly caused by diabetes mellitus. তাহলে এখানে আমাদের অত ডিটেইলস ব্যাখ্যার দরকার নেই রিজনে, জাস্ট ভাইবার জন্য যে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া হয় ডায়াবেটিস মেলাইটাসে। সেকেন্ড, কিছু ড্রাগস হাইপারগ্লাইসেমিয়া করে। সার্টেন মেডিকেশন ইনক্রিজ দ্য রিস্ক অফ হাইপারগ্লাইসেমিয়া, যেমন স্টেরয়েডস। আমাদের দেশে অনেক সময় একটু জ্বর টর বা একটু হাত জয়েন্টে ব্যথা, তো স্টেরয়েড দিয়ে দেয় গ্রাম্য ডাক্তাররা, তো ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। কারণ আমরা দেখেছি যে এই কর্টিসল উইথ গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। সো কর্টিকোস্টেরয়েডস, বিটা ব্লকার যেগুলো অ্যারিথমিয়া বা প্রেশার ওষুধে ব্যবহৃত হয়, ইপিনেফ্রিন ব্লাড লেভেল বাড়ায়, থায়াজাইড ডায়াবেটিক্স ব্লাড প্রেশার কমানোর জন্য দেওয়া হয়, কিন্তু এটার কারণে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। নিয়াসিন, ভিটামিন B3 এটার কারণে হতে পারে। পেন্টানমাইড, ভিটামিন B5 এর কারণে হতে পারে। প্রোটিয়েজ ইনহিবিটরস এর কারণে হতে পারে। এল অ্যাসপারজিনেজ এন্ড সাম অ্যান্টিসাইকোটিক ড্রাগস বা এজেন্টস, এগুলোর কারণে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে। অতএব হাইপারটেনশনের ট্রিটমেন্টের সময়, সাইকোটিক ড্রাগ সাইকোসিস ট্রিটমেন্টের সময় ডক্টররা কিছুদিন পর পর ব্লাড গ্লুকোজ লেভেলটা ফলো আপ করে যে হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেল কিনা। তারপরে গাউট বা জয়েন্ট পেইন যদি স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তখন ব্লাড হাইপারগ্লাইসেমিয়া হলো কিনা কিছুদিন পর পর চেক করা হয়। কিছু ইলনেস অর্থাৎ এমন কিছু ডিজিজ আছে যে ডায়াবেটিস না, অন্য ডিজিজ, কিন্তু এটা হলে আবার হাইপারগ্লাইসেমিয়া হয়ে ডায়াবেটিস হয়ে যেতে পারে। যেমন a high proportion of patients suffering strokes or myocardial infections may develop hyperglycemia even the absence of diabetes mellitus. The diabetes নাই, কিন্তু তারপরেও হাইপারগ্লাইসেমিয়া এটা স্ট্রোক or myocardial infarction এর পোস্ট ইফেক্টের কারণে হতে পারে।
স্ট্রেস, আমরা যেটা স্ট্রেস, সাইকোলজিক্যাল স্ট্রেস পড়ে, ফিজিওলজিক্যাল স্ট্রেস ইন দ্য ফলোইং কন্ডিশন কজেস হাইপারগ্লাইসেমিয়া। এই জন্য ডায়াবেটিস রোগীদের দুশ্চিন্তা করতে নিষেধ করা হয়, বা বলে যারা বেশি দুশ্চিন্তা করে তাদের আর্লি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। ডিসফাংশন অফ থাইরয়েড এন্ড অ্যাড্রিনাল পিটুইটারি গ্ল্যান্ডস, numerous disease of the pancreas, and severe increase in the blood glucose may be seen in sepsis and certain infections. Actually আমার একটু আগের বার বলাটা একটু ভুল হয়েছে, ওটা সাইকোলজিক্যাল স্ট্রেস না, এটা এই ডিজিজ স্ট্রেস। এই সমস্ত ডিজিজ হলে, থাইরয়েডের ডিজিজ হলে, অ্যাড্রিনালের ডিজিজ হলে, পিটুইটারি ডিজিজ হলে, প্যানক্রিয়াসের ডিজিজ হলে, সেপসিস হলে, বডির পরে একটা সিভিয়ার স্ট্রেস পড়ে, তখন বডি স্ট্রেস হরমোন গুলো দিয়ে গিয়ে কন্ডিশনটা কন্ট্রোল করতে চায়, তখন হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়। Intracranial disease can also cause hyperglycemia, যেমন এনকেফালাইটিস, নার্ভাস সিস্টেমের ইনফ্লামেশন, ব্রেন টিউমার, ব্রেন টিউমার থেকে যদি ব্লিড করে, মেনিনজাইটিস, ব্রেনের যে কাভারিং সেটা ইনফ্লামেশন আর দ্য প্রাইম এক্সাম্পল। এই ধরনের ইন্ট্রাক্রেনিয়াল ডিজিজের কারণে হাইপারগ্লাইসেমিয়া হয়ে থাকে। mild to high blood sugar level are often seen in convulsion, খিঁচুনি হওয়ার পরে কিন্তু ব্লাড লেভেল বাড়তে পারে। ইভেন মেজর সার্জারি, 5-6 ঘন্টা ধরে সার্জারি করছে, মে টেম্পোরারিলি ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেলস। সার্টেন ফর্মস অফ সিভিয়ার স্ট্রেস, এইবার হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস, যেটা সার্টেন ফর্ম অফ সিভিয়ার স্ট্রেস এন্ড ফিজিক্যাল ট্রমা ক্যান কজ ইনক্রিজ দ্য লেভেলস for a brief time as well, yet rarely exceeds 6.6 millimole per liter or 120 milligram per dl. এবার একটা ইম্পর্টেন্ট কজের পরে আমরা কনসিকুয়েন্স অফ হাইপারগ্লাইসেমিয়া দেখব। অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া যদি পারসিস্ট করে বা হয়, এটার কারণে আমাদের বডিতে কি কি ইফেক্ট পড়তে পারে। নাম্বার 1 বা ক্যাপিটাল এর আন্ডারে আমরা বলছি টেম্পোরারি হাইপারগ্লাইসেমিয়া ইজ অফেন বিনাইন, খাওয়ার পরে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে বা অন্যান্য কোনো কারণে টেম্পোরারি হচ্ছে, তো এগুলো ইউজুয়ালি বিনাইন এবং কোনো সিম্পটম এগুলো শো করে না, অ্যাসিম্পটোমেটিক। এবার ক্যাপিটাল বি, symptom may be associated with acute or chronic hyperglycemia. Number 1, polyphagia, খাবার জনের টেন্ডেন্সিটা বেড়ে যাবে। frequent hunger, especially polydipsia, তৃষ্ণা বেড়ে যাবে। frequent thirst, especially excessive thirst. পলিউরিয়া, তাহলে দেখছি এই যে ডায়াবেটিসের যে সিম্পটম গুলো, এগুলো কিন্তু হাইপারগ্লাইসেমিয়ার কনসিকুয়েন্স। পলিউরিয়া, ইনক্রিজ দ্য ভলিউম অফ ইউরিন, নট অ্যান ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ইনজেকশন। ইউরিনের ফ্রিকোয়েন্সি শুধু বাড়ে না, এটা পরিমাণ বাড়ে। ব্লাড ভিশন, চোখের দৃষ্টি একটু ঘোলা ঘোলা হয়ে যেতে পারে। ফ্যাটিক, অবসন্নতা বা শরীরের শক্তি পাবে না। অবসাদ, রেস্টলেসনেস, অস্থির অস্থির ভাব। ওয়েট লস, ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনশন পেশেন্টদের ওয়েট লস হয়। পুয়ার উন্ড হিলিং, আমরা জানি ডায়াবেটিক বা হাইপারগ্লাইসেমিক পেশেন্ট তাদের কোথাও কেটে গেলে বা উন্ড হলে, কাট সেপসিস হলে যে উন্ড হিলিংটা ডিলেড হয়। ড্রাই মাউথ, মুখটা শুকনা শুকনা লাগে।
ড্রাই অর ইচি স্কিন, স্কিনও শুকনো শুকনো লাগে, চুলকায়, ইচি স্কিন। টিংলিং অফ ফিট অ্যান্ড হিল, এটা খুব কমন, আমাদের পেশেন্টরা বলে যে হাত পায়ে ঝিঝি করে বা হাত পায়ে কেমন ঝিনঝিন করে। tingling of feet or heel. Erectile dysfunction, it is the major cause of infertility of diabetes. এর জন্য ডায়াবেটিস পেশেন্টদের বাচ্চা কাচ্চা হতে চায় না, কারণ মেল সেক্স অর্গান, পেনাইল অর্গানে ইরেকটাইল যে নরমাল টেন্ডেন্সি, এটা ডিসঅর্ডার হয়ে যায়, ইরেকটাইল ডিসফাংশন। রিকারেন্ট ইনফেকশনস, যেমন এক্সটার্নাল এয়ার ইনফেকশনস, যেটাকে আমরা বলি সুইমার্স এয়ার। 14 কার্ডিয়াক অ্যারিথমিয়া, ডায়াবেটিসের কারণে অ্যারিথমিয়া হতে পারে। 15 স্ট্রোক, 16 কমা, ইভেন সিজার কনভালশন। আচ্ছা, আগের বিগ হেডিং এ বললাম যে অ্যাকুট বা ক্রনিক হাইপারগ্লাইসেমিয়াতে এই প্রবলেমগুলো হয়। এখন হাইপারগ্লাইসেমিয়া হয়েছে, ট্রিটমেন্ট প্রপারলি হয়নি, আনট্রিটেড হাইপারগ্লাইসেমিয়ার কারণে কিটোসিস মে ডেভেলপ। ডি, a life threatening consequence of hyperglycemia is non-ketotic hyperosmolar syndrome, অর্থাৎ কিটোসিস হয়নি কিন্তু হাইপারসমোলার সিনড্রোম হয়, এটাকে বলে নন কিটোটিক হাইপারসমোলার সিনড্রোম। তাহলে আমরা দেখতে পেলাম যে এই হাইপারগ্লাইসেমিয়ার কারণে অনেকগুলো সাইন সিমটম হয়। তাহলে আমরা ডায়াবেটিস যে শুরু করব, ওই ডায়াবেটিসের যে কজ বা ডায়াবেটিসের যে মেইন ফিচার, যেটা পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া, তো সেই হাইপারগ্লাইসেমিয়ার এক্সপ্লেন আজকে আমরা করলাম। তো নেক্সট ক্লাসে আমরা ডায়াবেটিস শুরু করব। আমরা ডায়াবেটিসের ডেফিনিশন, ডায়াবেটিসের টাইপ, ডায়াবেটিসের টাইপগুলোর মধ্যে ডিফারেন্স, ইভেন ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশনস, এই যে কিটোটিক কমা বা অন্যান্য কমপ্লিকেশন গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ডায়াবেটিসের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট গুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখব। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতদূর সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন। স্টে হোম, বি সেফ। যদি যেতেই হয় বাইরে, অবশ্যই মাস্ক পরে যাব এবং যতটা দ্রুত পারি হাত ধুবো। বাসায় এসে অবশ্যই হাত আমরা অ্যান্টিসেপটিক অথবা সাবান পানি দিয়ে পরিষ্কার না করে আমরা আমাদের নাক মুখ টাচ করবো না, পরিবারের কাউকে স্পর্শ করবো না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।